আমরা লাস্ট ক্লাসে 1B চ্যাপ্টারের একদম নর্মাল লেভেলের এক দুইটা অঙ্ক দেখেছিলাম। তো আজকে এই অধ্যায়ের একটু কঠিন ম্যাথগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো সবাই খেয়াল করো, আজকে আমরা ভগ্নাংশের যে সমীকরণগুলো আছে সেগুলোর সমাধানগুলো দেখব। আমার বইয়ের নাম্বার 8 থেকে 8, 9, 10, 11 একদম শেষ পর্যন্ত 14 পর্যন্ত, সরি 13, আমার বই হলো 13 পর্যন্ত সবগুলোই হচ্ছে ভগ্নাংশের সমীকরণ। এই ভগ্নাংশের অসমতার সমীকরণগুলোকে আমরা কিভাবে সমাধান করব আজকে এই জিনিসটাই দেখব। খেয়াল করো সবাই। আমি প্রথমে এখান থেকে আমার বইয়ের 10 নাম্বার ম্যাথটা নিচ্ছি। খেয়াল করো সবাই, নাম্বার 10, 10 নাম্বার ম্যাথ। দেখো ম্যাথটা হচ্ছে, সমীকরণটা আছে হলো x minus 3 divided by x minus 4 less than x minus 2 divided by x minus 1। এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। তো আগে এই সমীকরণটার আমরা কিছু ক্যালকুলেশন আগে করে নিব, মানে এই সমীকরণটাকে আগে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে যাব, তারপর এটাকে আমরা সমাধান করব। তো খেয়াল করো, ক্যালকুলেশন করি চলো। এটাকে এই পাশে আনো, x minus 3 divided by x minus 4 minus x minus 2 divided by x minus 1 less than 0। আশা করি সবাই বুঝতে পেরেছো কি করেছি। এখন লসাগু করব, সিম্পল ক্যালকুলেশন। এখন লসাগু করব x minus 4 into x minus 1, তাহলে এখানে হবে x minus 3 into x minus 1 minus x minus 2 into x minus 4 less than 0। আমরা সিম্পলি কি করলাম, লসাগু করলাম। এখন দেখো নিচে x minus 4 into x minus 1 আর উপরে কি আসে খেয়াল করো। উপরে যদি আমরা গুণ করি তাহলে কি আসতেছে দেখো, গুণ করলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 গুণ করলে এরপরে মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 8। একবারে মাইনাস দিয়ে গুণ করে লিখলাম, সামনে মাঝখানে মাইনাস চিহ্ন ছিল, ওই মাইনাস দিয়ে একবারে আমরা চিহ্ন পরিবর্তন করে লিখেছি। আচ্ছা, তো এখন খেয়াল করো উপরে কি থাকতেছে দেখো, নিচে হলো x minus 4 into x minus 1। উপরে যদি আমরা যোগ বিয়োগ করি দেখতেছি x স্কয়ার কাটা থাকে হচ্ছে 2x minus 5 less than 0। তাহলে এইটা হচ্ছে আমাদের আলটিমেট অঙ্ক, মানে আলটিমেট সমীকরণ হচ্ছে এইটা। এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। এটা হচ্ছে আমাদের আলটিমেট সমীকরণ। প্রথমটা যেটা দেওয়া ছিল ওটাকে আমরা জাস্ট একটু কি করে নিয়েছি, ক্যালকুলেশন করে নিয়েছি। প্রথমটা যা দেওয়া ছিল ওটাকে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেট সমীকরণ। এটাকে আমরা 1 নং দিয়ে দিলাম, আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে দিলাম। তো এখন এই সমীকরণটাকে আমরা সেই গত ক্লাসে যে নিয়মে অঙ্কগুলো করেছিলাম একদম মোটামুটি ওই নিয়মেই আমরা করব। গত ক্লাসে যে নিয়মে আমরা এই ম্যাথটা করেছিলাম এই টাইপের ম্যাথগুলো ওই নিয়মেই করব। তার আগে একটু চিন্তা করে নাও, খেয়াল করো, তার আগে একটু চিন্তা করে নাও, ভালো করে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। উপরে একটা উৎপাদক আর নিচে দুইটা উৎপাদক, উপরে একটা উৎপাদক আর নিচে হলো দুইটা উৎপাদক। তো ভালো করে খেয়াল করো যে এই সম্পূর্ণ ভগ্নাংশটার মান 0 থেকে ছোট হতে হবে। এই সম্পূর্ণ ভগ্নাংশটার মান, এই যে এই সম্পূর্ণ ভগ্নাংশটার মান 0 থেকে ছোট হতে হবে, মানে মাইনাস হইতে হবে। 0 থেকে ছোট মানে হচ্ছে মাইনাস হতে হবে। তাহলে এই সম্পূর্ণ ভগ্নাংশটার মান যদি মাইনাস হতে হয় তাহলে এই উপরেরটার চিহ্ন কি হওয়া লাগবে আর নিচের দুইটার চিহ্ন কি হওয়া লাগবে, এই জিনিসটা আগে আমাদেরকে ভালো করে বুঝে নিতে হবে।
যে যদি এই সম্পূর্ণ ভগ্নাংশটার মান 0 হতে হয় তাহলে উপরের উৎপাদকের চিহ্ন কি হতে হবে, আর 0-র চেয়ে ছোট হতে হয় তাহলে উপরের উৎপাদকের চিহ্ন কি হতে হবে আর নিচের দুইটার চিহ্ন কি হইতে হবে সেটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এদিকে দেখো, যদি আমি দেখো খেয়াল করো, আমি এখানে রাফে বোঝাচ্ছি। উপরেরটা মনে করো প্লাস, উপরেরটা মনে করো প্লাস, আর নিচে মনে করো দুইটাই মাইনাস, তাহলে কি 0-র থেকে ছোট হবে এই ভগ্নাংশটা, বলো তো? না স্যার, হবে না। হবে না, কারণ নিচে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হবে, মানে 0-র চেয়ে ছোট হবে না। ঠিক আছে, আমাদের হচ্ছে এটার মান মাইনাস হইতে হবে, এই সম্পূর্ণ ভগ্নাংশটার মান কি হইতে হবে, মাইনাস হইতে হবে। তাহলে দেখো তো, নিচের দুইটার মধ্যে যদি আমরা একটা প্লাস বানাই আর একটা মাইনাস বানাই তাহলে হবে না? দেখো তো। হবে স্যার। তাইলে কিন্তু ভগ্নাংশটার মান মাইনাস আসতেছে, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, আর উপরে প্লাস, তার মানে আবার প্লাসে মাইনাসে মাইনাস হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে উপরেরটা প্লাস এবং নিচের দুইটার মধ্যে যে কোনো একটা প্লাস আর যে কোনো একটা মাইনাস হইতে হবে, তাহলে হয়। আর কিভাবে হয় দেখো, যদি উপরেরটা মাইনাস হয় নিচের দুইটাও যদি মাইনাস হয়, হবে দেখো তো। উপরেরটা মাইনাস নিচের দুইটাও মাইনাস, তাহলে আলটিমেট ভগ্নাংশটার চিহ্ন কি আসতেছে, মাইনাস আসতেছে। কিন্তু আলটিমেটলি ভগ্নাংশটার চিহ্ন কিন্তু মাইনাস আসতেছে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আর কোনো ভাবে হয় দেখো তো, আর কোনো ভাবে কি হয়? জি স্যার। উপরেরটা মাইনাস আর নিচের দুইটা প্লাস হইলে হয়। নিচের দুইটা প্লাস। হ্যাঁ, উপরেরটা মাইনাস আর নিচের দুইটা প্লাস হইলে হয়। উপরেরটা মাইনাস আর নিচের দুইটা প্লাস হইলে হবে। তার মানে আলটিমেটলি ঘটনাটা কি দাঁড়াচ্ছে দেখো, আলটিমেটলি ঘটনাটা দাঁড়াচ্ছে এরকম। এটার মিনিং কি দেখো, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে দুইটা প্লাস একটা মাইনাস, আর এটারও মিনিং হচ্ছে দেখো দুইটা প্লাস একটা মাইনাস, দুইটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে। আর এটার মিনিং হচ্ছে তিনটাই মাইনাস। তাহলে আলটিমেটলি শর্তটা কি হইতে হবে, আলটিমেটলি শর্তটা হইতে হবে দুইটা প্লাস একটা মাইনাস অথবা তিনটাই মাইনাস, মানে এই তিনটা উৎপাদকের মধ্যে যে কোনো দুইটা প্লাস হইতে হবে আর আরেকটা মাইনাস হইতে হবে, অথবা তিনটাই মাইনাস হইতে হবে। এটা হচ্ছে শর্ত, যে কোনো দুইটা প্লাস একটা মাইনাস অথবা তিনটাই মাইনাস। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো জিনিসটা। তাহলে চলো আমরা এই জিনিসটা এখন লিখে ফেলি। এই যে দেখো, যে কোনো দুইটা প্লাস একটা মাইনাস, আর এই যে কোনো দুইটা প্লাস একটা মাইনাস, এই দেখো এই দুইটা প্লাস একটা মাইনাস, এই দুইটা প্লাস একটা মাইনাস, তার মানে যে কোনো দুইটা প্লাস আর একটা মাইনাস হইতে হবে অথবা তিনটাই মাইনাস হইতে হবে। তাহলে আমি মুছে দিলাম এটা। তাহলে এখন লেখো, এভাবে লেখো, 1 নং সত্য হবে যদি ও কেবল যদি, তোমরা লিখো, গত ক্লাসে লিখছিলাম একই ডায়লগ। 1 নং সত্য হবে যদি ও কেবল যদি 2x minus 5 x minus 4 ও x minus 1 এই তিনটির যে কোনো দুটি ধনাত্মক, যে কোনো দুটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক, যে কোনো দুটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক, অথবা অথবা তিনটি ঋণাত্মক, অথবা তিনটি ঋণাত্মক হয়। এই
1 নং সত্য হবে যদিও কেবল যদি এই তিনটির যে কোনো দুইটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক অথবা তিনটি ঋণাত্মক হয়। এবার আমরা সেই গত ক্লাসের মতো করে বক্স তৈরি করে ফেলব। গত ক্লাসে যে আমরা ছক করে ম্যাথগুলো করেছিলাম একদম ওইরকম ছক করে আমরা ম্যাথগুলো করব। ঠিক আছে, আমি উপরে মুছে দিচ্ছি, উপরে মুছে দিচ্ছি। আর ছকের উপরে কিন্তু সংখ্যা রেখা আঁকতে হবে। ওই যে গত ক্লাসে আমরা যেটা ভুল করেছিলাম, ছকের উপরে কিন্তু সংখ্যা রেখা আঁকতে হবে। মনে করো এই সংখ্যা রেখা আঁকলাম। দেখো তো এই তিনটা উৎপাদকের এক্স এর মান কি কি হয় দেখো। উপরের উৎপাদকের এক্স এর মান কত বলো? উপরের উৎপাদকের এক্স এর মান কত? 5/2 হ্যাঁ 5/2। তাহলে 5/2 তারপর হচ্ছে 4 আর হচ্ছে 1। 5/2 4 1। তাহলে 1 হচ্ছে সবচেয়ে ছোট, 1 আসবে আগে, তারপর আসবে 5/2। 5/2 কিন্তু মাঝখানে থাকবে কারণ 5/2 মানে হচ্ছে 2.5। তারপর থাকবে 4। এই হচ্ছে তিনটা। এবার এই তিনটা থেকে টোটাল 4টা শর্ত হবে এখানে। তাইলে তিনটা থেকে টোটাল শর্ত হবে 4টা। একটা হচ্ছে x এর মান 1 থেকে ছোট, এটা একটা শর্ত। আর একটা হচ্ছে 1 থেকে বড় 5/2 থেকে ছোট, এটা আরেকটা শর্ত। তারপর হচ্ছে 5/2 থেকে বড় 4 থেকে ছোট, এটা আরেকটা শর্ত। আর একটা হচ্ছে 4 থেকে বড়। এই টোটাল 4টা শর্ত। আচ্ছা, অঙ্কের বাকি কাজটা কি তোমরা করতে পারবা? তাহলে আমি আর করব না, যদি পারো বলো পারবা কিনা। বক্স করে কি কাজগুলো করতে পারবা গত ক্লাসে যেভাবে করেছিলাম আমরা? এই তিনটার মধ্যে যে কোনো দুইটা প্লাস হইতে হবে, আরেকটা মাইনাস হইতে হবে, অথবা তিনটাই মাইনাস হইতে হবে। আচ্ছা দেখো, আমরা যদি ছকটা করি তাহলে কি আসবে দেখো। প্রথমটা হবে যখন, এরপরেরটা হবে x 2x - 5 এর চিহ্ন, তারপর হবে কি x - 4 এর চিহ্ন, তারপর হবে x - 1 এর চিহ্ন, তারপর লাস্টে হবে মন্তব্য। এই হচ্ছে এটা। এবার দেখো শর্তগুলো যদি আমরা লিখি, প্রথম শর্তটা হচ্ছে 1 থেকে ছোট, এটা একটা শর্ত। তারপর হচ্ছে 1 থেকে বড় 5/2 থেকে ছোট, এটা আরেকটা শর্ত। এরপরে 5/2 থেকে বড় 4 থেকে ছোট, এটা আরেকটা। আর লাস্টেরটা হচ্ছে 4 থেকে বড়। এই হচ্ছে শর্তগুলো। তো এবার খেয়াল করো, এই শর্ত সাপেক্ষে যদি আমরা এখান থেকে সমাধান করি তাহলে কি আসবে দেখো। প্রথমটা হচ্ছে 1 থেকে ছোট। 1 থেকে ছোট আমরা 0 নিতে পারি। 0 নিলে 2x - 5 এর চিহ্ন আসবে মাইনাস, এটারও চিহ্ন আসবে মাইনাস, এটারও চিহ্ন আসবে মাইনাস। তিনটাই মাইনাস, তার মানে এটা গ্রহণযোগ্য হবে। তিনটাই যেহেতু মাইনাস তাহলে এটা গ্রহণযোগ্য। যেহেতু তিনটাই মাইনাস সো এটা গ্রহণযোগ্য। এরপরেরটা হচ্ছে 1 থেকে বড় 5/2 থেকে ছোট। 1 থেকে বড় 5/2 থেকে ছোট, তাহলে আমরা 2 নিতে পারি। 2 5/2 মানে তো 2.5, তাহলে 1 থেকে বড় 2.5 থেকে ছোট, তাহলে আমরা 2 নিতে পারি। 2 তো x এর মান যদি 2 নেই, প্রথমটার চিহ্ন হবে মাইনাস, পরেরটারও চিহ্ন হবে মাইনাস, এর পরেরটার চিহ্ন হবে প্লাস। এটা গ্রহণযোগ্য হবে বলো তো? হবে নাকি এটা? না হবে না। ও সরি, উপরে হবে, আমি নিচে লিখে ফেলছি ভুলে। মাইনাস মাইনাস প্লাস, এটা গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয়।
এরপরে হচ্ছে 5/2 থেকে বড় 4 থেকে ছোট, তাহলে আমরা 3 নিতে পারি। 3 নিলে প্রথমটা প্লাস, এরপরেরটা হলো মাইনাস, এরপরেরটা প্লাস। এটা হবে? হবে। এটা হবে। এরপরে 4 থেকে বড় নিতে পারি 5 নিলে প্রথমটা প্লাস, এরপরেরটাও প্লাস, এরপরেরটাও প্লাস। এটা হবে না, গ্রহণযোগ্য নয়। এই তাহলে আনসার হচ্ছে এই যে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে আনসার। বাকি কাজগুলো তোমরা নিজেরা করে নিবা, বাকি কথাবার্তাগুলো লিখে নিবা নিজেরা। আর সংখ্যা রেখাটা কেমন হবে আমি একটু দেখাই দিই। সংখ্যা রেখাটা কেমন হবে দেখো। সংখ্যা রেখা যদি আঁকি কেমন হবে জিনিসটা, মনে করো এখানে হচ্ছে 0 1 2 3 4 5, এদিকে হলো -1। তাহলে x এর মান 1 থেকে ছোট, এই হলো 1 থেকে ছোট হলো এইদিকে 11 হবে। এরপরে হলো 5/2 থেকে বড়, 5/2 থেকে বড় 4 থেকে ছোট। 5/2 কোন জায়গায়? 5/2 হলো 5/2 মানে হচ্ছে 2.5, তার মানে এই যে এখানে হচ্ছে 5/2, 2 আর 3 এর মাঝখানে হলো 5/2। 5/2 থেকে বড় আর 4 থেকে ছোট, তাহলে এই যে এটা হবে। এই হচ্ছে সংখ্যা রেখাটা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। তো এবার আমি চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এখন আমি এইগুলোর মধ্য থেকে একটু কঠিন লেভেলের একটু ম্যাথগুলো আমরা একটু দেখি। এটার চেয়ে একটু কঠিন, এটা মুছে দিলাম। আমি এখন আমার বইয়ের একদম লাস্ট ম্যাথটা করব, মানে এই টাইপের ম্যাথগুলোর মধ্যে লাস্ট ম্যাথ, এই টাইপের ম্যাথগুলোর মধ্যে লাস্ট ম্যাথ 13 নাম্বার, আমার বইয়ের 13 নাম্বার ম্যাথ। তো সবাই খেয়াল করো, ম্যাথটা হচ্ছে 2x + 3 divided by x - 3 less than x + 3 divided by x - 1। যদিও এই অঙ্কটা দেখতে আগেরটার মতোই মনে হচ্ছে, কিন্তু এখানে লাস্টে একটু ঝামেলা আছে। যদিও এটা দেখতে আগেরটার মতোই মনে হচ্ছে, কিন্তু এখানে একটু ঝামেলা আছে। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এটাকে আগে ওই আগেরটার মতো করে চলো ক্যালকুলেশন করি, আগেরটার মতো করে চলো ক্যালকুলেশন করি। 2x + 3 divided by x - 3 minus x + 3 divided by x - 1 less than 0। এখন যদি আমরা লসাগু করি, x - 3 into x - 1, তাহলে 2x + 3 into x - 1 minus x + 3 into x - 3 less than 0, বা x - 3 into x - 1 উপরে আসবে হচ্ছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 3, এরপরে মাইনাস, আর এই দুটার গুণফল হলো x স্কয়ার মাইনাস 9, তাহলে মাইনাস x স্কয়ার প্লাস 9 লেস দেন 0, বা এবার খেয়াল করো উপরে আসতেছে হচ্ছে 2x স্কয়ার, না সরি শুধু x স্কয়ার প্লাস x প্লাস 6, এটা আসতেছে। আর নিচে আসতেছে x - 3 into x - 1 less than 0। এখন খেয়াল করে দেখো সবাই, এখন সবাই খেয়াল করে দেখো, উপরেরটা তো একটা দ্বিঘাত রাশি আসছে আমরা দেখতেছি, কিন্তু উপরেরটা দ্বিঘাত রাশি আসলেও উপরেরটা কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে না। দেখো মিডল টার্ম হবে না। তোমরা বলতে পারছো 6 দিয়ে মিডল টার্ম তো হয়, 3 দোকানে 6, কিন্তু চিহ্ন মিলে না। তুমি দেখতে পারো উপরেরটা মিডল টার্ম করা যাবে না। হ্যাঁ,
উপরেরটা মিডল টার্ম করা যাবে না। তাহলে খেয়াল করো, যদি উপরেরটা মিডল টার্ম করা না যায় তাহলে তো উপরেরটা থেকে এক্স এর মান আমরা পাচ্ছি না, নিচের দুইটা উৎপাদক থেকে আমরা এক্স এর মান পাচ্ছি, কিন্তু উপরেরটা থেকে কিন্তু আমরা কোনো এক্স এর মান পাচ্ছি না। যেহেতু এটা মিডল টার্ম করা যাচ্ছে না উপরেরটা, তো মিডল টার্ম করা না গেলে এক্স এর মান কিভাবে বের করব? এখন তোমরা চিন্তা করতে পারো যে স্যার মাইনাস দিয়ে সূত্র দিয়ে। হ্যাঁ হ্যাঁ এই বলো। সূত্র দিয়ে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার হ্যাঁ হ্যাঁ দেখো, স্কয়ার করে মাইনাস দেখো, 4। করে দেখো। ওটা দিয়ে করলে হয় অবাস্তব আসবে অথবা অমূলদ সংখ্যা আসবে, আর অমূলদ সংখ্যা দিয়ে ওই ছকের মধ্যে কাজ করা যাবে না। ঠিক আছে, অমূলদ সংখ্যা দিয়ে ওই ছকের ভিতরে সংখ্যা রেখায় কাজ করা যাবে না। তো এখন কথা হচ্ছে, সবাই খেয়াল করো, উপরেরটাকে মিডল টার্ম যেহেতু করা যাচ্ছে না, তাহলে উপরেরটা থেকে কিন্তু কোনো উৎপাদক বের হচ্ছে না। নিচে যেরকম দুইটা উৎপাদক আছে, যদি উপরেরটাকে মিডল টার্ম করা যেত তাহলে কিন্তু উপরের থেকেও দুইটা উৎপাদক বের হতো, তখন আমরা ইজিলি ক্যালকুলেশন করতে পারতাম। কিন্তু যেহেতু উপরেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, তাহলে তো কোনো উৎপাদক পাচ্ছি না, সো এক্স এর মান উপরেরটা থেকে বের করা যাচ্ছে না। যেরকম নিচের দুইটা উৎপাদক থেকে এক্স এর মান বের করা যাচ্ছে, কিন্তু উপরেরটা থেকে কিন্তু এক্স এর মান বের করা যাচ্ছে না। আর এক্স এর মান যদি বের করা না যায়, তাহলে কিন্তু আমরা সংখ্যা রেখায় ওইটার এক্স এর মান বসাইতে পারবো না। আর সংখ্যা রেখায় বসাইতে না পারলে উপরেরটার চিহ্ন প্লাস হবে না মাইনাস হবে, সেটাও কিন্তু ছক থেকে বের করা যাবে না। খুব ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। আমি আবার এই আলোচনাটা রিপিট করতেছি, মনোযোগ দিয়ে শোনো সবাই। নিচে যেরকম দুইটা উৎপাদক আছে, নিচের দুইটা উৎপাদক থেকে ইজিলি এক্স এর মান বের করা যাবে। বের করে সংখ্যা রেখায় বসায়া ছকের মাধ্যমে নিচের দুইটা উৎপাদকের চিহ্ন বের করা যাবে। এই যে এই দুইটা উৎপাদকের চিহ্ন ছকের মাধ্যমে বের করা যাবে। কিন্তু উপরেরটা থেকে যেহেতু আমরা এক্স এর মান পাচ্ছি না, তো উপরেরটার তো এক্স এর মান সংখ্যা রেখায় আসবে না, এবং ছকের মাধ্যমে উপরেরটার চিহ্ন প্লাস না মাইনাস হবে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো না। তাহলে নিচের দুইটা উৎপাদক নিয়ে কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে এখানে এখন উপরেরটা নিয়ে। কারণ উপরেরটা দেখতেছি কোনো এক্স এর মান পাচ্ছি না, সো ছক থেকে উপরেরটার চিহ্নও বের করা যাচ্ছে না। তাহলে এখন কি করতে হবে, মনোযোগ দিয়ে শোনো সবাই। উপরেরটাকে এমন একটা ক্যালকুলেশন করতে হবে যাতে উপরেরটার চিহ্ন তোমাকে ছকের মাধ্যমে বের করতে না হয়। উপরেরটার চিহ্ন সে নিজেই বলে দিবে। ভালো করে কথা শোনো, উপরেরটার চিহ্ন সে নিজেই বলে দিবে, ছক থেকে আলাদা করে চিহ্ন বের করার দরকার হবে না। আবার বলতেছি, এখানে এমন একটা ক্যালকুলেশন উপরেরটাতে আমরা করব যাতে উপরেরটার চিহ্ন সে নিজেই বলে দেয়, সে নিজের চিহ্ন নিজেই বলে দিবে, আমাদেরকে ছক থেকে আর তার চিহ্ন বের করার প্রয়োজন হবে না। তো কি ক্যালকুলেশন করব দেখো সবাই, কি ক্যালকুলেশন করব সবাই খেয়াল করো। নিচের দুইটা যা আছে তাই থাকলো, উপরেরটাকে আমরা সূত্র করব, সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র ফেলবো। উপরেরটাকে আমরা সূত্রে ফেলবো। তাহলে দেখো, x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু কত হবে 1/2, 2 ইনটু x ইনটু 1/2 প্লাস প্লাস কত বলো, প্লাস হচ্ছে 1/4, 1/4 বা 1/2 হোল স্কয়ার, যেটাই লেখো 1/2 হোল স্কয়ার। এরপরে হবে মাইনাস 1/2 হোল স্কয়ার প্লাস 6। দেখো তো বুঝছো কিনা জিনিসটা, সবাই কি বুঝছো? জি স্যার। কাউকে আশা করি এটা আমার বোঝানোর প্রয়োজন নাই। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র করেছি, এই প্লাস হাফ স্কয়ারটা বাড়তি আসছে, এটাকে মাইনাস হাফ স্কয়ার করে দিছি, এরপরে এই যে প্লাস 6 লিখেছি।
এবার দেখো সবাই নিচে, আচ্ছা আমি উপরে চলে যাচ্ছি, উপরে মুছে দিলাম। এবার দেখো উপরে তো সূত্র চলে আসছে, কিসের সূত্র? x প্লাস হাফ হোল স্কয়ার, এরপরে -1/4 প্লাস 6 divided by x minus 3 into x minus 2 less than 0। এবার দেখো x minus 3 into x minus 2 আর উপরে হলো x plus half whole square, আর এই দুইটা যোগ করলে কত হয় দেখো, এই দুইটা যদি আমরা যোগ করি -1/4 plus 6, -1/4 plus 6 যদি করি তাহলে আসবে লসাগু হচ্ছে 4, তাহলে 23/4 আসবে, প্লাস 23/4 আসবে, প্লাস 23/4 আসবে। স্যার এটা x-1 হবে, নিচেরটা x-2 হবে না। আচ্ছা এখন দেখো একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে এমন একটা ক্যালকুলেশন করব যে উপরেরটার চিহ্ন সে নিজেই বলবে, আমাদেরকে ছক থেকে বের করার প্রয়োজন হবে না। দেখো খেয়াল করো, এই যে দেখো x প্লাস হাফ হোল স্কয়ার, এটা কিন্তু একটা ধনাত্মক রাশি, ওই যে উপরে হোল স্কয়ার আছে, সো এটা একটা ধনাত্মক রাশি, প্লাস আরেকটা ধনাত্মক রাশি, তার মানে উপরের সম্পূর্ণটাই কিন্তু পজিটিভ, উপরেরটা থেকে নেগেটিভ আসার কোনো সম্ভাবনা নাই, উপরের সম্পূর্ণ রাশিটাই পজিটিভ। x প্লাস হাফ হোল স্কয়ার এটাও পজিটিভ, প্লাস 23/4 এটাও পজিটিভ, তার মানে উপরের সম্পূর্ণ রাশিটাই পজিটিভ। দেখছো উপরেরটার চিহ্ন কিন্তু সে নিজেই বলতেছে, এখন আমাদের আর কষ্ট করে ছক থেকে বের করার প্রয়োজন হবে না। আমাদের এই উপরেরটার চিহ্ন নিয়ে কিন্তু টেনশন ছিল, এই যে এটার চিহ্ন নিয়ে কিন্তু আমাদের টেনশন ছিল যে যেহেতু এটা থেকে কোনো এক্স এর মান বের হচ্ছে না, তাহলে এটা থেকে ছক থেকে এটার চিহ্ন বের করা যাবে না, তাই আমরা এটাকে সূত্র করে, দেখছো এটাকে আমরা ধনাত্মক বানায় ফেলছি। আমরা এখানে এই লাইন থেকে এখন বুঝতে পারতেছি যে উপরের সম্পূর্ণটাই হচ্ছে পজিটিভ, তাহলে উপরেরটার চিহ্ন এখন তোমাকে আর ছক থেকে বের করার দরকার নাই, তুমি এখন শুধু নিচের দুইটার চিহ্ন ছক থেকে বের করবা, নিচের দুইটার চিহ্ন এখন তুমি ছক থেকে বের করবা। উপরেরটা কিন্তু পজিটিভ, এটা কনফার্ম, উপরেরটা পজিটিভ, এটা কনফার্ম। এবার দেখো জিরোর চেয়ে ছোট হওয়া লাগবে, দেখছো জিরোর চেয়ে ছোট হওয়া লাগবে, তাহলে উপরেরটা পজিটিভ, এটা কনফার্ম, এটা চেঞ্জ করার সুযোগ নাই। নিচের দুইটা যদি একটা প্লাস একটা মাইনাস হয়, হবে না বলো, জিরোর থেকে ছোট হবে তো? জি স্যার হবে। আর কোনোভাবে হয়, আর কোনোভাবে কি হয় দেখো তো, উপরেরটা প্লাস এটা কনফার্ম, উপরেরটা প্লাস এটা কনফার্ম, এখন মনে করো নিচের দুইটা প্লাস হইলে তো হবে না, আবার দেখো নিচের দুইটা মাইনাস হইলেও কিন্তু হবে না, নিচের দুইটা মাইনাস হইলেও তো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কাহিনী এখানে একটাই, এটাই কাহিনী, আর কোনো কাহিনী এখানে সম্ভব না। উপরেরটার প্লাস এটা কনফার্ম, তাহলে নিচের দুইটার মধ্যে একটা প্লাস একটা মাইনাস হইতে হবে, নিচের দুইটার মধ্যে একটা প্লাস একটা মাইনাস হইতে হবে, ঠিক আছে? উপরেরটার চিহ্ন তো একদম ফিক্সড, তাহলে নিচের দুইটার মধ্যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে এভাবে লেখো 1 নং সত্য হবে, লেখো লেখো 1 নং সত্য হবে যদিও কেবল যদি x-3 ও x-1 এর মধ্যে একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হয়, অপরটি ঋণাত্মক হয়, একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হয়। তো সবাই খেয়াল করো কি লিখেছি, যে 1 নং সত্য হবে যদিও কেবল যদি x-3 ও x-1 এর মধ্যে একটি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হয়, অর্থাৎ এই নিচের দুইটার মধ্যে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক হইতে হবে, উপরেরটা নিয়ে কোনো টেনশন নাই এখানে, উপরেরটা প্লাস অলওয়েজ, তাহলে নিচের দুইটার মধ্যে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হতে হবে।
তো চলো এবার আমরা সংখ্যা রেখা এঁকে ফেলি। ওই যে বক্সের উপরে যে রাখতে হয়, এই উৎপাদকের x এর মান হচ্ছে কত 3, আর এই উৎপাদকের x এর মান হচ্ছে 1, তাহলে 1 আগে 3 পরে, তাহলে x এর মান 1 থেকে ছোট, এরপরে 1 থেকে বড়, 3 থেকে ছোট, এরপরে হচ্ছে 3 থেকে বড়, 3 থেকে বড়। এই হচ্ছে তিনটা শর্ত। এবার এখান থেকে আমরা কি করে ফেলবো, ওই যে বক্স তৈরি করে ফেলবো আগের মতো করে। এটা অনেক ছোট্ট বক্স। যখন তারপরেরটা হবে x মাইনাস 3 এর চিহ্ন, x মাইনাস 3 এর চিহ্ন, এরপরে x মাইনাস 1 এর চিহ্ন, তারপর হবে মন্তব্য। তাহলে শর্তগুলো হলো 1 থেকে ছোট, এটা একটা শর্ত, 1 থেকে বড়, 3 থেকে ছোট, এটা আরেকটা শর্ত, আর x এর মান 3 থেকে বড়, এটা আরেকটা শর্ত। তাহলে প্রথমটা হচ্ছে 1 থেকে ছোট, 1 থেকে ছোট, 1 থেকে ছোট 0, 0 নিলে এটা মাইনাস আসবে, এটাও মাইনাস আসবে, দুইটাই মাইনাস, তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু গ্রহণযোগ্য নয়। এরপরে আমরা নিতে পারি 2, 2 নিতে পারি, 2 নিলে প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য হবে। তারপরে 4 নিতে পারি, 4 নিলে প্লাস প্লাস, এটাও গ্রহণযোগ্য নয়, এটাও গ্রহণযোগ্য নয়। তাহলে আনসার হবে শুধু মাঝখানেরটা, আনসার হবে শুধু এটার মাঝখানেরটা। তো আশা করি সবাই খুব ভালো করে বুঝতে পেরেছো। এই হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের এই টাইপের ম্যাথগুলো। আর এই চ্যাপ্টারের গ্রুপ 2 এ যে ম্যাথগুলো আছে ওগুলোর প্রয়োজন নাই, ওগুলো লাগবে না, ওগুলো পরীক্ষায় আসে না। গ্রুপ 2 এর যে ম্যাথগুলো আছে ওইগুলোর কোনো প্রয়োজন নাই, ওগুলো না করলেও চলবে, শুধু গ্রুপ 1 এর গুলো করলেই যথেষ্ট। আচ্ছা, এখন আমি এই চ্যাপ্টারের বলবো না, 1A এবং 1B, 1A এবং 1B এই দুই চ্যাপ্টারের জন্যই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আলোচনা করব। 1A এবং 1B এই দুই চ্যাপ্টারের জন্যই খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আলোচনা করব। তো সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এই টপিকটা উভয় চ্যাপ্টারের জন্যই গুরুত্বপূর্ণ। তোমরা একটু বইটা বের করো সবাই, বইটা বের করে 1A চ্যাপ্টারের বইটা বের করে 1A চ্যাপ্টারের এটা হচ্ছে আমার বইয়ের হচ্ছে 8 পৃষ্ঠায়, পৃষ্ঠা 8, আমার বইয়ের 8 নাম্বার পৃষ্ঠায় আছে। একটা হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে সুপ্রিমাম, একটা টপিক হচ্ছে সুপ্রিমাম, সুপ্রিমাম, আর একটা হচ্ছে ইনফিমাম। এই দুইটা টপিক এমসিকিউ প্লাস সৃজনশীল দুইটার জন্যই ইম্পর্টেন্ট, সুপ্রিমাম এবং ইনফিমাম। সুপ্রিমাম মানে হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, এটা হচ্ছে সুপ্রিমামের বাংলা। সুপ্রিমাম হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর ইনফিমাম হচ্ছে বৃহত্তম নিম্নসীমা, বৃহত্তম নিম্নসীমা। সুপ্রিমাম এবং ইনফিমাম, ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর একটা হচ্ছে বৃহত্তম নিম্নসীমা। এই দুইটা এমসিকিউ অনেক আসে, সৃজনশীলেও আসে, খুবই সহজ জিনিস, জিনিস খুবই সহজ, একদম ইজি জিনিস বলা যায়। দেখো এই ওয়ার্ড দুইটার মধ্যে অনেকে প্যাচ লাগায় ফেলে, এই জন্য প্যাচ যাতে না লাগে
একটু খেয়াল করো, সুপ্রিমাম মানে কি, বড় না? সুপ্রিমাম মানে তো বড়, তাহলে এখানে হবে ঊর্ধ্ব সীমা। আর ঊর্ধ্ব সীমার অপোজিট কি? ক্ষুদ্রতম। ঊর্ধ্ব সীমার অপোজিট কি হয়? ঊর্ধ্ব সীমার বিপরীত কি? ক্ষুদ্রতম। তাহলে সুপ্রিমাম মানে হচ্ছে ঊর্ধ্ব সীমা, এটার অপোজিট হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা। এরপর দেখো ইনফিমাম মানে হচ্ছে নিম্ন সীমা। ইনফিমাম মানে নিম্ন সীমা, আর নিম্ন সীমার অপোজিট কি হয়? বৃহত্তম। তাহলে বৃহত্তম নিম্ন সীমা। প্যাচ যাতে না লাগে, একটা হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা আর একটা হচ্ছে বৃহত্তম নিম্ন সীমা। আচ্ছা একটু খেয়াল করো সবাই, দেখো এই দুটো টপিক আমি একটু বুঝিয়ে দিই। মনে করো এ একটা সেট, এই সেটটা হচ্ছে মনে করো 1 2 3 4 5 6 বা 3 4 5, এটা একটা সেট। তোমাকে এখান থেকে বলবে এইটা নির্ণয় করো, আর বলবে হচ্ছে এইটা নির্ণয় করো। এই দেখো এসইউপি, এসইউপি মানে হচ্ছে সুপ্রিমাম। কার সুপ্রিমাম? এ সেটের সুপ্রিমাম। এই যেটা এ সেট, এ সেটের সুপ্রিমাম নির্ণয় করো, আর এ সেটের ইনফিমাম নির্ণয় করো। শর্টকাটে এভাবেই কোশ্চেনে আসে, এবং তোমরা বইয়ের মধ্যে দেখবা লেখা আছে সুপ্রিমাম এবং ইনফিমাম। তাহলে একদম ইজি জিনিস, সুপ্রিমাম হচ্ছে একটা সেটের সর্বোচ্চ সীমা বা একটা সেটের সবচেয়ে বড় সীমানা। ঠিক আছে? সুপ্রিমাম মানে কি? ঊর্ধ্ব সীমা। সুপ্রিমাম মানে হচ্ছে ঊর্ধ্ব সীমা। একটা সেটের সবচেয়ে বড় যে সংখ্যাটা বা সবচেয়ে বড় যে লিমিট, ওই লিমিটটা কি বলা হয়? সুপ্রিমাম। একটা সেটের সবচেয়ে বড় লিমিটকে বা সবচেয়ে বড় সংখ্যাকে বলা হয় ওই সেটের সুপ্রিমাম। তাহলে এই সেটের সুপ্রিমাম হবে 5। এই সেটের সুপ্রিমাম যদি বের করতে বলে এটা হবে 5। ঠিক আছে? আর এই সেটের যদি ইনফিমাম বের করতে বলে তাহলে হবে 1। ইনফিমাম হচ্ছে নিম্ন সীমা। এই যে ইনফিমাম মানে কি? নিম্ন সীমা, একটা সেটের সর্বনিম্ন লিমিট বা একটা সেটের সর্বনিম্ন সীমানা। ঠিক আছে? ওটা কি বলা হয়? ইনফিমাম। তাহলে সুপ্রিমাম হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা বা একটা সেটের সবচেয়ে বড় সীমানা বা হাইয়েস্ট সীমানা, আর ইনফিমাম হচ্ছে সবচেয়ে লোয়েস্ট সীমানা। এখন এই ধরনের সেটের ক্ষেত্রে তো কোনো সমস্যা হয় না, বাট সেটটা যদি এরকম হয়, দেখো সেটটা যদি এরকম হয় যে x belongs to R such that 1 থেকে বড় 3 থেকে ছোট, যদি এরকম হয় ঘটনাটা, তাহলে এই সেটের সুপ্রিমাম আর ইনফিমাম কি হবে? এই সেটের সুপ্রিমাম আর ইনফিমাম কি হবে? দেখো এই সেটের সুপ্রিমাম হবে 3, সুপ্রিমাম হবে 3, আর এই সেটের ইনফিমাম হবে 1। এখন অনেকেই তোমরা মনে মনে চিন্তা করতেছো যে স্যার এই সেটের মধ্যে তো 3 এবং 1 নাই, এই সেটের মধ্যে তো 3 আর 1 নাই, তারপরেও সুপ্রিমাম 3 কেন হবে আর ইনফিমাম 1 কেন হবে? 3 আর 1 তো এই সেটের ভিতরে নাই। একটু আগে বলেছি একটা সেটের সবচেয়ে বড় সংখ্যাটাই হচ্ছে সুপ্রিমাম, সবচেয়ে ছোট সংখ্যাটাই হচ্ছে ইনফিমাম, বা সবচেয়ে বড় সীমানাটা হচ্ছে সুপ্রিমাম, সবচেয়ে ছোট সীমানাটা হচ্ছে ইনফিমাম। তো 3 আর 1 তো এই সেটের মধ্যে নাই, তারপরেও এটার সুপ্রিমাম 3 আর ইনফিমাম 1 কেন হবে? মনোযোগ দিয়ে শোনো সবাই, মনোযোগ দিয়ে শোনো সবাই। আচ্ছা, যদি এই সেটের সুপ্রিমাম তুমি 3 না বলতে চাও, তাহলে কি বলতে হবে? 3 এর চেয়ে ছোট বলতে হবে, মানে 3 এর কাছাকাছি বাট 3 এর চেয়ে ছোট, এরকম একটা সংখ্যা বলতে হবে। 3 যেহেতু এই সেটের মধ্যে নাই, এই সেটের মধ্যে কি আছে? এই সেটের মধ্যে 3 থেকে ছোট সংখ্যা আছে, এই সেটের মধ্যে 3 থেকে ছোট গুলো আছে। আচ্ছা, এখন যদি আমি জিজ্ঞেস করি তোমাকে যে 3 থেকে ছোট বলো, ছোট, তাহলে তুমি বলবা যে স্যার 2.999, ঠিক আছে? 2.999, বা আমি বলতে পারি 2.999999,
বা আমি আরো 9 দিতে পারবো, আমি আরো অসংখ্য 9 দিতে পারবো। এই সবগুলোই কিন্তু 3 থেকে ছোট, এই সবগুলোই কিন্তু 3 থেকে ছোট। কিন্তু এই সবগুলোই 3 থেকে ছোট হলেও সবগুলো কিন্তু প্রায় 3 এর সমান, সবগুলো কিন্তু প্রায় 3 এর সমান, সবগুলো কিন্তু প্রায় 3 এর সমান। 2.999 বলা যে কথা, 3 বলা কিন্তু প্রায় একই কথা, যদিও খুব ছোট পার্থক্য, যদিও পার্থক্যটা খুবই ছোট, তারপরেও এটাকে 3 বললে কোনো সমস্যা নাই। এর কারণ হচ্ছে 3 থেকে ছোট এটাও বলা যায়, এটাও বলা যায়, এটাও বলা যায়। এটা বললে আরো ভালো, লাস্টেরটা 3 থেকে একদম ক্লোজ, এটা কিন্তু 3 এর আরো অনেক ক্লোজ। আরো বেশি 9 দিলে 3 এর আরো ক্লোজ হবে। 9 যদি তুমি 100টা 9 দাও তাহলে 3 এর আরো বেশি ক্লোজ হবে। ঠিক আছে? তাহলে 3 এর ক্লোজে গেলে কতগুলো 9 দিতে হবে সেটা কিন্তু একটা কনফিউশনের ব্যাপার। 3 এর চেয়ে ছোট বাট 3 এর ক্লোজ, 2 পয়েন্টের পরে কতগুলো 9 দিব আমি, এটা একটা কনফিউশন না? এই জন্য আমরা এটাকে ডিরেক্টলি 3 বলে দিব, এবং ম্যাথমেটিশিয়ানরা তাই বলেছে যে এটার সুপ্রিমাম 3 হবে। 2.9999 দিতে গেলে কতগুলো 9 দেব তার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই যে কতগুলো 9 দেব আমি পয়েন্টের পরে। এই জন্য এটার সুপ্রিমাম 3 লিখতে হবে তোমাকে। একইভাবে ইনফিমামের ক্ষেত্রেও একই জিনিস, 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড়, 1 এর চেয়ে বড় মানে কি? 1 এর চেয়ে বড় মানে 1.00000001, বা 1 এর চেয়ে বড় আরো 0 দিতে পারো। এগুলো সব কিন্তু 1 এর চেয়ে বড়, বাট 1 এর খুব কাছে। 1 এর চেয়ে বড় কিন্তু 1 এর একদম ক্লোজ। তার মানে পয়েন্টের পরে এতগুলো শূন্য, ঠিক আছে? কতগুলো শূন্য দিব পয়েন্টের পরে? আরো শূন্য দেওয়া যাবে, আরো শূন্য দিয়ে 1 লেখা যাবে। বুঝতে পেরেছো? তো এটারও কিন্তু কোনো লাস্ট সীমানা নাই যে কতগুলো 0 দিব আমি পয়েন্টের পরে। তাই এটাকে 1 বলাটাই হচ্ছে উত্তম, এটাকে 1 লেখাটাই হচ্ছে উত্তম। এই জন্য এই ধরনের সেটের ক্ষেত্রে সুপ্রিমাম 3 হবে, ইনফিমাম 1 হবে। আরেকটা জিনিস, যদি এখানে কোশ্চেনে এখানে যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই, সুপ্রিমাম 3 অনায়াসে হবে, ইনফিমাম 1 অনায়াসে হবে ইকুয়াল দেওয়া থাকলে। তবে ইকুয়াল না দেওয়া থাকলেও সুপ্রিমাম 3 হবে, ইনফিমাম 1 হবে। কেন? কারণ এই যে কারণগুলো তোমাদেরকে আমি সুন্দর করে বলে দিয়েছি যে 3 দিতে হবে। এর কারণ হচ্ছে 2 এর পরে আমি কতগুলো 9 দিব, 2 পয়েন্টের পরে 9 কতগুলো দিব তার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, এই জন্য 3 লিখতে হবে। আর এইদিকে 1 এর পরে কতগুলো শূন্য দিব আমি, তার কোনো নির্দিষ্ট সংখ্যা নাই, তাই এখানে 1 লিখব। আর সুপ্রিমাম মানে কিন্তু দেখো, সুপ্রিমাম মানে হচ্ছে ঊর্ধ্ব সীমানা, মানে ঊর্ধ্ব সীমা, সীমা মানে হচ্ছে লিমিট বা সীমানা, মানে এর বাইরে যাবে না। বুঝছো তো? ঊর্ধ্ব সীমা মানে এর বাইরে যাবে না, তার মানে 3 এর বাইরে যাবে না। তাহলে এটাও কিন্তু একরকম ভাবে আমরা সীমানা বলতে পারি, এই সেটের সীমানা বলা যায় এটাকে, যে 3 এর বাইরে যাবে না। তাহলে এটাই হচ্ছে ঊর্ধ্ব সীমা। আর 1 এর এই পাশে আসবে না, মানে 1 এর চেয়ে ছোট হবে না, তো 1টাকে আমরা নিম্ন সীমা বলতে পারি। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম। এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, সহজ হলেও অনেক ইম্পর্টেন্ট, মানে সৃজনশীলের মধ্যেও চাই জিনিসটা, এমসিকিউতে তো অ্যাভেলেবল এসে থাকে। স্যার, আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, হ্যাঁ স্যার কাইন্ডলি হালকা করে আর একটু বুঝাতে যাবে, আমার কারেন্ট ছিল না, মাত্র আসছি।